তো মুখ্যমন্ত্রীর কপাল ফেটে গেল, কপাল ফেটে রক্ত বেরোলো কত তারিখ? 14 মার্চ সন্ধ্যার আগে। পিজিতে নিয়ে গেল অচৈতন্য অবস্থা, যাচ্ছে কিনা বলা যাচ্ছে না, স্ট্রেচারে শুয়ে আছেন। পিজির যিনি সুপার তিনি প্রেস বিবৃতি করছেন, উনি কি বললেন যে বিহাইন্ড দ্য পুশ, তার মানে মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা মেরেছে। তো মুখ্যমন্ত্রীর বাড়িতেই ছিলেন, কে ধাক্কা মারলো, কেন ধাক্কা মারলো, এটা এই ঘটনার আমরা সিবিআই তদন্ত দাবি করছি। এবং রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিতে পারছে না। মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান, সেই সময় তার নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন, কি করছিলেন, কে বা কারা মুখ্যমন্ত্রীকে এবং কেন ধাক্কা দিল? তার কপাল ফেটে রক্ত বেরোলো, সেই রক্ত চুইয়ে চুইয়ে নাক দিয়ে, গাল দিয়ে, মুখের ভিতরে গেল, নিজের রক্ত নিজেই খাচ্ছে। একজন মানুষকে খুঁজে পাওয়া গেল না মুখ্যমন্ত্রীর পরিবারের, যে সেই রক্তটা শাড়ির আঁচল দিয়ে মুছে দেবে বা একটু তুলো দিয়ে মুছে দেবে। এমন দুর্বিষহ অবস্থা, এমন অসহায় অবস্থা। ভোটের আগেই যদি হয়, ভোটের পরে, রেজাল্টের পরে তৃণমূলের অবস্থা কি হবে বুঝে নিন। কেন ভাই বাড়িতে একজন লোক নেই, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, জেড প্লাস নিরাপত্তা বা একটা মাছি মশা গলবার ওখানে হিম্মত নেই, আর সেখানে উনি পড়ে গেলেন, তার কপালে ফেটে গেল। আমি চাই যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সঠিকভাবে দাও। রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে পারছে না, আর রাজ্যের মানুষ তো দূরে থাক, আর বিজেপির নিরাপত্তা তো দূরে থাক। সেজন্য আমি আপনাদের এখানকার মন্ত্রী, আপনাদের বাড়ির ছেলে, ঘরের ছেলে, এখানে যিনি প্রার্থী হয়েছেন মাননীয় নিশীথী প্রামাণিককে অনুরোধ করবো, উনি তো আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনাকে অনুরোধ করবো যে আপনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নিন। ওখানে মুখ্যমন্ত্রীর বাড়িতে সিআইএসএফ কমান্ডো এবং সিআরপিএফ কমান্ডো অবিলম্বে মোতায়েন, নাহলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। ভোটের আগে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে হচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দেওয়া হোক, সেন্ট্রাল ফোর্স দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আমি বলতে চাই, পঞ্চায়েত ভোটটা লুটপাট হয়েছে, এই ভোটে লুটপাট করতে আসবেন না। অলরেডি দিল্লি থেকে দাদার পুলিশ চলে এসেছে, সেন্ট্রাল 19 তারিখে ভোট আছে, বৈশাখ মাসের 6 তারিখে ভোট আছে। বৈশাখের জ্বলন্ত সূর্যকে মাথার উপরে সাক্ষী রেখে আপনারা সবাই ভোটের লাইনে দাঁড়াবেন, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা প্রয়োগ করবেন, আপনারা সবাই ভোট দেবেন নিশীথী প্রামাণিককে। মার্কায় বোতামটা টিপে আপনারা ভোট দেবেন, আপনারা আশীর্বাদ করবেন, আপনারা দোয়া করবেন। আপনাদের বাড়ির ছেলে, কাজের ছেলে, কাছের মানুষ, গরিব দরদি, অত্যন্ত জনপ্রিয় এবং তরুণ তুর্কি নেতা, এই জনপ্রতিনিধিকে নির্বাচিত করে আপনারা দিল্লিতে পাঠাবেন, আপনাদের এলাকার ব্যাপক আরো উন্নয়ন হবে। পাশাপাশি বলতে তৃণমূল হুমকি দিয়ে বাড়াচ্ছে, বলে ভোটের পরে তো কেন্দ্র থাকবে না। আরে ভোটের পরে তো তৃণমূলটাই থাকবে না, ভোটের পরে তৃণমূলটাই থাকবে না। এখন থাকে কিনা বলা মুশকিল। বীরভূমের অনুব্রত আর তার বেটি, বাপ বেটি তিহার জেলে, পার্থ জেলে আছে। প্রাইমারি শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান ছিলেন মানিক ভট্টাচার্য, বাপ মা একদম অরিজিনাল নাম রেখেছিল মানিক, কোনো খাত নেই মানিকের। টোটাল চাকরিগুলো দোকান দিয়ে, যে আমি এখানে অনেক দোকান দেখছি, দোকানে অনেক কষ্ট আছে, মুদিখানার দোকান, কাপড়ের দোকান, কসমেটিকের দোকান, সবজির দোকান, এইরকম চাকরি বিক্রির দোকান খুলে সেই চাকরিগুলোকে বিক্রি করেছে। যাকে প্রাইমারি স্কুলের চাকরি দিয়েছে সে প্রাইমারি স্কুলে পাস করেনি, মানে 4 পাশে নেয়। আর যাকে হাই স্কুলের চাকরি দিয়েছে সে হাই স্কুলে পাস নয়। যাকে উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরি দিয়েছে সে উচ্চ মাধ্যমিক স্কুলে পাস করেনি। খোলা বাজারে চাকরিগুলোকে বিক্রি করেছে 10 লাখ, 15 লাখ এবং 25 লাখ টাকা দিয়ে। এর দুর্নীতি, কার্ড বানিয়ে, হাত বানিয়ে, ছাড় বানিয়ে দুর্নীতি, মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে ভোটটা দিতে হবে আপনাদেরকে। আমাদের মাননীয় প্রার্থী নিশীথী প্রামাণিককে পদ্মফুল মার্কায় বোতাম টিপে আপনারা ভোটটা দেবেন। আপনারা মনে মনে যখন ভোটটা দিতে যাবেন 19 এপ্রিল 6 বৈশাখ সকালবেলায় আপনাদের ভোটার আইডেন্টিটি কার্ডটা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনারা যখন বুথের লাইনে দাঁড়াবেন, আপনারা নিজেদের মনের মধ্যে বলবেন বিজে, যখন বোতামটা টিপবেন
বেলটা করে বোতামটা বলবে পি, মেশিনটা বলবে পি, তাই বলে। তাই বলতে চাই যে আমাদের দেশের এটা দেশের ভোট। মাননীয় প্রধানমন্ত্রী, দেশটা সুরক্ষিত থাকবে কিনা, দেশের 140 কোটি মানুষের কি হবে, সেই নিরিখে ভোটটা আপনারা দেবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে কৌমা থেকে পশ্চিমে কচ্ছ পর্যন্ত সমুদ্র হিমাচলের 140 কোটি মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে এবং গভীর কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই যে বড় 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 সবে শতবীরে বেরো রবে, ভারতে আবার জগতে সবাই শ্রেষ্ঠ হবে, করবে মহারে হবে, নবদিন মণিপুরা চড়ে ঘুরবে। আজ গিরিরাজ রয়েছে প্রহরী, গিরিদিন দিকে নাচিয়াছে নৌহারি, জয়ন শুকায়ে গঙ্গা গোদাবরী এখনো অমৃত বাহিনী। একটা কথা না বললে নয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইফতার পার্টিতে গেছিলেন। তাই তো গেছিলেন না? আজকে 30 তারিখ, 28 তারিখে গেছিলেন। ইফতার পার্টিতে উনি যেতেই পারেন, আমার আপত্তি নেই, কিন্তু ইফতার পার্টিতে যাওয়ার আগে তো মাথায় সাদা ওড়না দিয়ে নকল মুসলিম মহিলা, যিনি রোজা করলেন না, সেহরি খেলেন না, রোজার নিয়ত রাখলেন না, দিনে 14 বার খেয়ে মাথায় একটা সাদা ওড়না দিয়ে তিনি ইফতার পার্টিতে যাচ্ছেন। উনি যেতে পারেন, কিন্তু মাথায় সাদা ওড়নাটা দেওয়ার কি দরকার? তার নকল মুসলিম মহিলা সেজে তিনি যাচ্ছেন ইফতারে, তাই তো? এটা তো তিনি সনাতন ধর্মকেও অপমান করছেন। উনি ব্রাহ্মণ মহিলা, মানে হিন্দু ধর্মকেও তিনি অপমান করছেন, পাশাপাশি ইসলাম ধর্মকেও তিনি অপমান। আবার ইফতার শেষে দুহাত তুলে তিনি মোনাজাত করেন। আমার মা টিভিতে দেখে আমাকে বলছে ও কি মোনাজাত করছে। আমি মাকে বললাম, মা আমি তো জানি না কি মোনাজাত করছে, হয়তো মোনাজাত করছে যে এই রাজ্যে যেন বিজেপি তাড়াতাড়ি ক্ষমতায় আসে, এটাই উনি আল্লাহর কাছে মোনাজাত করে চাইছেন। উনি যেতে পারেন, তাহলে এই ভরণ কেন করবে? এই ভরণ তো করা, এ তো ইসলাম ধর্মকে তো অবমাননা করা ঠিক নয়। ইসলাম ধর্মকে অসম্মান করা, কোরআনকে, নামাজকে, রোজাকে অসম্মান করা, অপমান করার অধিকার কে দিয়েছে? উনি কি যেতে পারেন সেখানে? আর গেলেও কি ওইরকম নাটক করতে পারেন? ওইগুলো কি করা যায়? করা যায় কিনা আমি এখানে যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, যে ইসলাম ধর্মকে, রোজাকে অসম্মান করার, নামাজকে অসম্মান করার, অপমান করা, অপমাননা করার জন্য আপনারা কি প্রতিবাদ জানাবেন? আমি আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম। এই কথা বলে চলে যাব, কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে সরাবে রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল। এই জঞ্জাল